তুমি যে বেশি বোঝো আমরা জানি, ছ্যাঁকা খেতে খেতেই বেশি বুঝে গেছো। আমার কথা শুনে জিসু আর জেনি হেসে ওঠে। রোজ নাক ফুলিয়ে বলে, বাজে কথা বলবি না, আমি ছ্যাঁকা খাই না, ক্রাশ খাই। ওরা যদি অন্য কাউকে ভালোবাসে সেটা কি আমার দোষ? রোজের কথা বলার স্টাইল দেখে আমরা কিটকিটিয়ে হেসে উঠি। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে বুকের ভিতর কেমন যেন করে ওঠে। কান্নাগুলো দলা পাকিয়ে গলা অবধি চলে এসেছে। অনেক কষ্ট করে নিজেকে দমিয়ে রাখি। দূর থেকে বোগা আমাদের দেখে বন্ধুদের আড্ডা থেকে উঠে এসে হাসতে হাসতে সামনে এসে বলে, হোয়াট আ সারপ্রাইজ। তাই তো বলি, জিমিন নানি আমার কল বা টেক্সট কিছুই রিপ্লাই দিচ্ছে না কেন? একদিন আগে এসে আমাদের চমকে দেবে বলে, তাই না? আমি তো মুগ্ধ হয়ে বোগামের দিকে তাকিয়ে আছি। কি সুন্দর করে ছেলেটা কথা বলে, হাসে, হাসার সময় গালে টোল পড়ে মেয়েদের মতো। আমাকে ভেবে তাকিয়ে থাকতে দেখে জিনি আমার হাতে চিমটি কাটে। আমি উফ করে জেনির দিকে চোখ রাঙিয়ে তাকালে ও আমার বোগামের দিকে তাকাতে বলে। আমি বোগামের দিকে তাকিয়ে দেখি ও ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। বোগাম আমাদের 2 বছরের সিনিয়র। প্রথম দিকে কথা না বললেও ওর কথাবার্তা শুনে ভালো লাগে, তাই মাঝে মাঝে টুকটাক কথা বলতাম। প্রায় কয়েক মাস আগে আমার মনে হয়েছে বোগাম আমাকে আগের মতো দেখে না, ও আমাকে অন্য দৃষ্টিতে দেখে। ওর চোখে আমি আমার প্রতি ভালোবাসা দেখেছি। আমার ওকে ভালো লাগতে শুরু করে। ও সেটা বুঝতে পেরে আমায় কয়েকদিন আগে প্রপোজ করে। আমি কেন যেন সেদিন ওকে হ্যাঁ বলতে পারিনি। আমি বললাম আমায় যেন আরও কয়েকদিন সময় দেয়। বোগাম সেই দিন সব কিছু হাসি মুখে মেনে নিলেও যে কষ্ট পেয়েছে তা আমরা ভালো করে বুঝতে পেরেছি। এখন মনে হচ্ছে সেদিন না বলে ভালো করেছি, না হলে এখন আরও বেশি কষ্ট পেত। হঠাৎ চোখের সামনে তুড়ি বাজানোর আওয়াজ শুনে চমকে বোগামের দিকে তাকালে ও বলে, কি হয়েছে জিমি, সব ঠিক আছে তো? আমি মাথা নিয়ে হ্যাঁ বলি। তা তোমার দুলাভাই কেমন, ম্যাচিং হবে তো আমার সাথে? এই কথা শুনে আমার বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। রোজ আমায় ধাক্কা মেরে বলে, কিরে বল। আমি ওর দিকে তাকাতে ও বলে, বোকাম ভাই যেটা বলছে সেটার উত্তর দে। আমি কথা বলানোর জন্য বলি, তোমায় পরে বলবো বোকাম ভাই, এখন ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এ কথা বলে আমরা চলে যেতে নিলে বোকাম আবার আমায় ডেকে ওঠে। আর পিছন ফিরে তাকাতেই বোকাম বলে, আমি কিন্তু এখন আমার উত্তর পাইনি। আমি বুঝছি না তুমি আমায় কেন কিছু বলছো না। আমার ভয় হয় জিমিন। আমি তাকাতে আমার চোখে চোখ রেখে বলে, জানি না ইদানিং আমার কেমন যেন ভয় লাগে। তুমি আমায় না বলবে না তো? বোগামের কথা শুনে আমি অসুস্থ বোধ করতে থাকি। আমি কোনোরকম বলি, বোগাম ভাই আমি এখন যাই, পরে এ ব্যাপারে তোমার সাথে কথা বলবো। এই কথা বলে আমি কোনোরকম সেখান থেকে পালিয়ে আসি। আমি এখন পিছনে তাকালেই ঠিকই দেখতে পেতাম বোগাম আমার দিকে ব্যথাতুর নয়নে তাকিয়ে আছে। ঘুম থেকে আড়মোঙা ভেঙে উঠে দেখি রোজ ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে অতি দুঃখের গান শুনছে। আমি মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে যাই। রোজ এরকম ওর ক্রাশের কোনো বিয়ে বা রিলেশন আছে শুনলেই এরকম সারাদিন রাত গান শুনবে। ওয়াশরুম থেকে বের হয়ে যিশুর কথা শুনে আমি থম মেরে দাঁড়িয়ে থাকি। এখন আমি কি জবাব দেবো ওদেরকে? জেনি আমার মোবাইলটা কানে নিয়ে বলে, কোন মিনিয়ম ডিসুগা বলুন তো? ওপাশ থেকে কি বলছে আমি শুনতে পাচ্ছি না। আমি দ্রুত জেনির কাছ থেকে মোবাইলটা নিয়ে নিই। জেনি আমার কাছে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি ওকে পাত্তা না দিয়ে মোবাইল নিয়ে বেলকনিতে চলে যাই। হ্যালো, আপনার কি কমন সেন্স নেই? আপনি আমার বান্ধবীকে আপনার নাম কেন বলতে গেলেন বলুন তো? ওদেরকে আমাদের বিয়ের কথা বলেননি? আপনার মাথা ঠিক আছে? আমি আসলাম মাত্র কয়েক ঘন্টা হলো। কয়েক ঘন্টার মধ্যে আমি বলে ফেলবো? আর এখানে বলার মতো কি আছে যে ঢোল পিটিয়ে সবাইকে বলতে হবে? জিমিনের কথা শুনে সুগার খারাপ লাগে, ও রাগ উঠে যায়, তবু নিজেকে কন্ট্রোল করে বলে, সরি আমি বুঝতে পারিনি আপনি ঠিকঠাকভাবে পৌঁছেছেন কিনা, তাই কল করলাম। আর বড়ভাবে আপনার নাম্বার নিয়েছে, আজকালের মধ্যে কল করলে আমি যেভাবে বললাম সেভাবে বলবেন। এখন তাহলে রাখি। কথাগুলো বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সুগা কল কেটে দেয়। আমি ভারী অবাক হয়ে যাই। যাহ বাবা, কলটা কেটে দিল, সরি বলার সুযোগও দিল না। আমি রুমে আসলে ওরা তিনজনে আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওদেরকে ভেবে তাকিয়ে থাকতে দেখি আমি মেকি হেসে দিয়ে বলি, কিরে তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? জানিস না কেন মিনিয়নকে সুগাকে? আমি আমতা করে বলি, কে আবার? আপুদের বাড়ির কেউ হবে মনে হয়। আমি যখন তোর কাছ থেকে ফোনটা নিলাম তখন তো আপু কথা বলেছে। সত্যি? আমি এবার একটু রেগে বললাম, যাতে ওরা আমাকে আর কিছু জিজ্ঞেস না করে। তোদের কি মনে হয় বলতো? এভাবে জেরা করছিস কেন? আপু কি কারোর কাছ থেকে মোবাইল নিয়ে কল করতে পারে না? তুই রেগে যাচ্ছিস কেন? আপু কারোর থেকে মোবাইল নিয়ে কল করতেই পারে। আসলে প্রথম যিনি কথা বলেছেন এমনভাবে বলেছে যেন তুই ওনাকে চিনিস। আমি আর কিছু না বলে চুপচাপ আবার শুয়ে পড়ি। হুট করে সব কিছু কেমন ব্রিটিশ না লাগছে। কি রে শুয়ে পড়লি কেন আবার? কিছু খাবি না?
এভাবে আরো কয়েকদিন কেটে যায়। রাত প্রায় 2টোর কাছাকাছি। ঘুম আজকাল বড্ড বেশি জ্বালাচ্ছে, কোনো মতে চোখে ধরাই দিতে চায় না। আমি ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে বাহিরের নিকষ কালো অন্ধকারের দিকে তাকিয়ে আছি। নাম না জানা পাখি একটা, সে কখন থেকেই ডেকে যাচ্ছে। আমার মনে হচ্ছে ও আমার মতো কষ্টে আছে, কাউকে কিছু জানাতে পারছে না, সবকিছু মেনে নিতে হচ্ছে। আজকাল বোগামের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। ওর সামনে গেলে কান্নাগুলো কোনো বাধা মানতে চায় না, গলা পাকিয়ে বেরিয়ে আসতে চায়। এর মধ্যে সুগা সাহেবের ভাবি চোখের মতো পিছনে পড়ে আছে। কখন কবে হানিমুনে যাব, আজকে আর সাথ দেন নাই আমাকে, আজই করিয়ে ছাড়ছে। এমনভাবে সবাই মিলে কনভিন্স করলো, না বলার আর কোনো অপশন ছিল না। সুগা সাহেব আর কল করেনি সেদিনের পর থেকে। বাকিদের থেকেও সেই একই কথা, কোথাও থেকে ঘুরে আয়। এতজনের অনুরোধ উপেক্ষা করতে মন সায় দিচ্ছে না। দেখতে দেখতে পরীক্ষার সময় হয়ে গেছে। কাল থেকে পরীক্ষা, এখন আর অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। আমি বরাবর এমন, পরীক্ষার সময় আমাকে কেউ বিরক্ত করুক এটা আমি কোনো মতেই মেনে নিতে পারি না। জেনি, রোজ, যিশু ওরা তিনজনেই আমার এই ব্যাপারটা জানে, তাই কখনো আমি বিরক্ত বোধ করি এমন কাজ করে না। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। হঠাৎ করে একদিন সুগা সাহেব আমাদের বাসার গেটের সামনে আসে। বরাবরের মতো আজও আমি খুব মনোযোগ দিয়ে পড়ছি, তখন আমার মোবাইল বেজে ওঠে। আমি প্রচণ্ড বিরক্ত হয়ে মোবাইল হাতে নিয়ে দেখি বাসার দারোয়ান কল করেছে। আমি একটু অবাক হই, দারোয়ান তো আমায় কখনো কল করে না। আমি কলটা রিসিভ করে বলি, চাচা কি হয়েছে, কল কেন দিয়েছেন? জিমিন মা, তোমার সাথে একটা ছেলে দেখা করতে আইছে, তুমি কি একটু নিচে আইবা? আমি আবার অনেকটা অবাক হই, কে আসবে এখন, বাড়ি থেকে তো কেউ আসার কথা না। আমি নিচে এসে সুগাকে দেখে হতভম্ব হয়ে যাই। সুগা এসেছে আমার সাথে দেখা করতে, এত দূর থেকে কেন? সুগা আমায় দেখে মুচকি হেসে চশমা ঠিক করতে করতে বলে, কেমন আছেন? আমি মাথা নেড়ে হ্যাঁ বলি। উনি আবার বলেন, আসলে এখানে একটা কাজ করতে এসেছি, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আমি যে এ বাসায় থাকি সেটা কিভাবে জানেন? উনি এবারও মুচকি হেসে মাথা নেড়ে বলেন, আপনার ভাইয়া থেকে জানলাম। আশ্চর্য, এখানে হাসার কি হলো? আসার পর থেকেই হাসছে। ও, আপনার কি কাজ পড়লো এত দূরে? উনি এবারও হেসে উঠে আমার প্রশ্ন এড়িয়ে গেল। আপনার তো কাল থেকে পরীক্ষা, তাই না? প্রিপারেশন কেমন? ইনশাল্লাহ ভালো, এতক্ষণ পড়ছিলাম। উনি আমার কথার কি মিনিং করলো কে জানে, সাথে সাথে বলল, আচ্ছা তাহলে আমি এখন যাই, আপনার পড়া ডিস্টার্ব হচ্ছে। কথা বলে উনি আমার হাত টেনে ধরে হাতে কিছু টাকা দিয়ে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িতে উঠে চলে গেলেন। আমি ওনার চলে যাওয়ার দেখে হাঁ করে তাকিয়ে থাকি। উনি এটা কি করলেন, এতগুলো টাকা? উনি আসলে কি কাজে এসেছেন এখানে? আমি রুমে আসলে ফাজিল তিনজনে আমাকে একগাদা প্রশ্ন করা শুরু করে। আমি কোনো রকম টাকাগুলো লুকিয়ে ওদের মিথ্যা বলি। বাড়ির পাশের ভাইয়া একটা এখানে কি কাজে যেন এসেছে, আমি যে এখানে থাকি জানি, তাই দেখা করতে এসেছে। পরের দিন সকালে সবার সাথে কথা বলে মোবাইল বন্ধ করব, এর মধ্যে সুগার মেসেজ আসে, পরীক্ষার জন্য অনেক অনেক অভিনন্দন, ভালো করে পরীক্ষা দিবেন। ভার্সিটিতে আসলে বোগাম পরীক্ষা ভালো করে দেওয়ার অ্যাডভাইস দেয়। পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন ভাইয়া আমায় নিতে চলে আসে। আমি অবাক হলেও কিছু বলিনি। আজকাল সবাই আমায় প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি এখন বিবাহিত। মা তো কাল কল করে বলেই দিয়েছে, অনেক হয়েছে জিমিন, কেউ মেনে নিবে না তোর এসব কাণ্ড। ছেলেটা ভালো বলে কিছুই বলছে না। পড়ালেখার নাম করে ছেলেটার সাথে তুমি এখনো অবধি কথা বলছো না, এটা তো আমরাও মেনে দিব না। আমাদের ছেলেদের সাথে করলে তাহলে ওনারা কীভাবে মেনে নেবেন? কাল পরীক্ষা শেষ হলে ভাইয়ের সাথে সুন্দর করে চলে আসবে। মায়ের কথাগুলো শুনে টেগি আর বোগামের সাথেও দেখা না করে চলে আসি। বাড়িতে আস্তে আস্তে দুপুর হয়ে যায়। এসে এমন একটা খবর শোনার জন্য প্রস্তুত ছিলাম না। এত তাড়াতাড়ি নিজেকে বড্ড অসহায় লাগছে। শোষো করে ঠান্ডা মাতাল হাওয়া বইছে, হালকা ঠান্ডাও লাগছে, তবে খারাপ লাগছে না। আমার এমনিতে সকালে একটু শীত একটু গরম ভালোই লাগে। সূর্যি মামার এখনো পূর্ব আকাশে দেখা মেলেনি। জানালার পাশে বসায় চুলগুলো বাতাসে বারবার মুখের উপর এসে পড়ছে। ঠান্ডা মাতাল বাতাসে শরীরে কেমন যেন আলসেমি চলে এসেছে, চুলগুলো বাঁধতে ইচ্ছে করছে না। সুগা পাশে বসে মনোযোগ দিয়ে দিব্যি বই পড়ছে, কোনো দিকে তাকাচ্ছে না। আমি চোখ বন্ধ করে মাথাটা সিটের পিছনে এড়িয়ে দিই। বাতাসে চোখে হালকা হালকা ঘুম নেমে আসে। রাতে ভালো করে ঘুম হয়নি তার ফল। দুপুরে যখন সবাই মিলে খাবার খেতে বসি তখন সে মুহূর্তে সুগা উপস্থিত হয়। আমি কোনো রকম খাবার খেয়ে রুমে চলে আসি। আমি রুমে আসার কিছুক্ষণ পরে লিসা আসে আর বলে, জিমিন আপু তুমি কি জানো সুগা ভাইয়া কেন এসেছে? আমি কিছু না বলে ওর দিকে ভ্রু কুচকে তাকাই। লিসা দুষ্টুমি হাসি হেসে বলে, ভাইয়া আসছে।
এই তুই কি কিছু বলবি নাকি এখান থেকে যাবি? আরে বলছি তো, এরকম করো কেন? আসলে আমার না লজ্জা লাগছে বলতে। ওরে আমার লজ্জাবতী রে, তোর কত লজ্জা আছে সেটা আমার থেকে ভালো আর কে জানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি, আজকে ভোরে ভোরে তোমরা হানিমুনের জন্য স্বপ্নের জায়গা নাফাখুমে যাবে। ভাইয়া আজকে এখানে থাকবে, সকালে বের হতে হবে তাই। আমি লিসার কথা শুনে ওর দিকে হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকি। মানে কি, সবে মাত্র বাড়িতে আসলাম, এর মধ্যে হানিমুন? আমার এত রাগ হলো। লিসা মাকে বল আমি ডাকছি, যেন তাড়াতাড়ি আসে। আমাকে রেগে যেতে দেখে লিসা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। তার কিছুক্ষণ পরে মা আসে। কি রে, কেন ডেকেছিস? ওখানে কত কাজ, যা বলো তাড়াতাড়ি বল। কাজ করার জন্য তো অনেকেই আছে, তুমি আমার কথা শোনো। এসবের মানে কি মা? সবে মাত্র বাড়িতে এসেছি, এর মধ্যে ঘুরতে যাব? মা আমি তোমায় বলে দিচ্ছি, আমি এখন কোথাও যাব না। তুই বললে হয়ে যাবে? ছেলেটা ওদের পরিবার সবাই কি ভাববে? কত আশা করে ছেলেটা এসেছে, আর তুইও নাকি ওদের বাড়ির সবাইকে বলেছিস পরীক্ষার পর যাবি, তাহলে এখন যাবি না কেন বলছিস? মা আমি যাব বলেছি, কেননা ওনারা জোর করছিলেন তাই, কিন্তু এখন তো যাব বলিনি তাই না? যাবি যখন এখন আর তখন আসছে কেন? আমি আর এ নিয়ে কোনো কথা শুনতে চাই না। সব কিছু তোদের মতো চললে তো হবে না, কিছু কিছু জায়গা স্যাক্রিফাইস করতে হয়। এ কথা বলে মা চলে যায়। আমি কাউকে কিছু বোঝাতে পারছি না, আমার এত অসহায় লাগছে। তারপর আর কি, ফজরের নামাজ পড়ে তোড়জোড় শুরু হয়ে যায়। বের হওয়ার সময় শাশুড়ি হয়তো সবাই কল করে আর বলে ভালোভাবে যেন এনজয় করি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাসে করে বান্দরবনের নাফাখুমে যাওয়ার, ওখানে জলপ্রপাতে গিয়ে নিজেকে ভাসিয়ে দেওয়ার। যখন থেকে দেশের বিভিন্ন প্রজেক্ট জায়গা ছবি দেখতাম, তখন থেকে আমার ইচ্ছা নাফাখুমে যাওয়া। আর এটা লিসা ভালো করে জানে, ও নিশ্চয়ই সুগাকে বলেছে। আমার এতদিনের ইচ্ছে পূর্ণ হচ্ছে, কিন্তু তবুও আমি খুশি হতে পারছি না। গলার ভিতরে কেমন যেন কাটা কাটা লাগছে, ঢোক গিলতে ব্যথা পাচ্ছি। হয়তো কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে তাই। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। হঠাৎ করে বাসের ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। হুট করে ঘুম ভেঙে যাওয়ায় বুঝতে পারছি না কোথায় আছি। পাশ ফিরে তাকিয়ে দেখি আমি এতক্ষণ সুগার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়েছি। তা দেখে আমি তাড়াতাড়ি করে সোজা হয়ে বসি। আমাকে এভাবে তাড়াতাড়ি করতে দেখে বলে, আরে আস্তে ধীরে উঠে বসেন, এরকমভাবে আর কখন উঠবেন না। ঘুম থেকে জাগ্রত হলে আস্তে আস্তে মানুষের মস্তিষ্ক সজাগ হয়। আপনি যেভাবে উঠেছেন সেভাবে উঠলে ঘাড়ে রক্ত ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি কিছু না বলে চুপ করে বসে থাকি। আমাকে চুপ করে থাকতে দেখে উনি আবার বলেন, ঘুম কেমন হয়েছে? আমি মাথা নেড়ে বলি, ভালো হয়েছে। আমরা কতটুকু এসেছি আর কতক্ষণ লাগবে থানচি পৌঁছাতে? এই তো আর বেশিক্ষণ লাগবে না। থানচি গেলে কিসে করে যাব আমরা? আমাদেরকে প্রথমে থানচি থেকে তিন্দু দেওয়ার জন্য মোটর বোট নিতে হবে, সেখান থেকে 2.5 ঘন্টা পর রেমাক্তি যাব।